দিনের সূচনা লগ্নে দূর হতে আজানের ধ্বনি ভেসে আসে ইস্ট লন্ডন মসজিদের মিনার থেকে। সেই শব্দ ছড়িয়ে পড়ে ইটের দেয়াল, জানালা আর সরু গলির ভেতর। লন্ডনের শহরের পূর্বাংশে অবস্থিত একটি এলাকার নাম হোয়াইট চ্যাপেল। হোয়াইট চ্যাপেলের বাড়িগুলো এক নজরে খুব সাধারণ মনে হয়। দুই পাশে সারি সারি টেরেসড বাড়ি, 2 বা 3 তলা। লালচে ইটের গায়ে অদ্ভুত দাগ, কোথাও রং খসে পড়েছে, আবার কোথাও নতুন রঙের প্রলেপ। দরজাগুলো সরু, জানলাগুলো উঁচু ও কাছাকাছি বসানো। এই বাড়িগুলো একসময় এক একটি পরিবারের স্বপ্ন নিয়ে তৈরি করা হয়েছিল। এখন তারা একাধিক পরিবারের বাস্তবতা বহন করে। ভোরের আলো ফুটবে ফুটবে ভাব, ছাদের কার্নিশে দেখাচ্ছে হালকা পরিষ্কার ভাব। এলাকায় বসবাসরত মানুষগুলো এখনো পুরোপুরি জেগে ওঠেনি। বাচ্চারা কেঁদে উঠায়, নিশাতের ঘুম হালকা হলো। সে তড়িঘড়ি করে উঠে বসলো। কাল রাতে ঘুম আসছিল না আখিজের, প্রায় নির্ঘুম কাটায় সে। ফজরের খানিক আগ মুহূর্তে ঘুম বরীরা এসে নেচো মিলিয়ে দিয়েছিল। ভাগ্যিস ওয়াক্ত শেষ হওয়ার আগে জেগে উঠেছে সে। পাশে তাকাতেই দেখলো হাত পা তুলে নিশাতের দিকে তাকিয়ে আছে ছোট্ট বাচ্চাটি। তাকে তাকাতে দেখে অদ্ভুত শব্দ করে ফিসফিস করে হাসল। নিশাত হেসে তার গালে চুমু বসিয়ে বলল, উঠে গেছে আমার সোনামণিটা। বাচ্চাটি কি বুঝলো জানা নেই। সে নিজের মতো করে শব্দ করতে করতে আঙুল চুষে চলেছে। নিশাত শিশুটির পাশে তাকাতেই দেখলো নাওহান উল্চা পাল্চা ভাবে শোয়া। সে ছেলেকে চিকচাক করে গায়ে ব্ল্যাঙ্কেট চেনে দিল। ইদানিং সবকিছু বিরক্ত লাগে তার। নিজের জীবনের হাসি আনন্দ হারিয়েছে বহুদিন হয়, তবু বেঁচে আছে এতটুকুই। যান্ত্রিক শহরে নিজেকেও এখন যান্ত্রিক লাগে। নিশাত ফজরের পরপর কুরআন তালাওয়াত করলো। চেয়ারে দুলতে দুলতে বাইরে তাকিয়ে চারপাশ দেখতে লাগলো। হোয়াইট চ্যাপেলের বাড়িগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য যেন। এই যেমন নিশাতের বাসার ভেতর ঢুকলে বোঝা যায় জায়গা কম কিন্তু আসবাবপত্রে ঠাসা। বাসা ভেতরে ঘনত্ব বেশি। সরু সিঁড়ি বেয়ে উপরে উঠলে আলাদা ফ্ল্যাট, আলাদা দরজা, আলাদা সংসার। কিচেন থেকে ভেসে আসছে মশলা ভাজার গন্ধ। ভাজা পেঁয়াজ, হলুদ ও জিরার সংমিশ্রণে তৈরি ঝাঁঝালো গন্ধ। আরেক চুলায় ভাজা হচ্ছে আলু কুচায়। ভাজির ঘ্রাণে পুরো ঘর ভরে গেছে। বসার ঘরে এক কোণে নামাজের জায়নামাজ, দেয়ালে কোরআনের আয়াত, পাশে বাংলা ও ইংরেজি ক্যালেন্ডার। এখানে লন্ডন আর বাংলাদেশ যেন পাশাপাশি দূরত্বে অবস্থান করছে। এখানকার অধিকাংশ বাসার অবস্থাই এমন, কারণ হোয়াইট চ্যাপেল বাঙালি পাড়া নামেও খ্যাত। টেরেসড বাড়ির ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে মাঝারি উচ্চতার ফ্ল্যাট ব্লক, 5, 7 কিংবা 10 তলা। বাইরে ধূসর কংক্রিটের গায়ে বিশেষ কোনো সৌন্দর্য নেই, কিন্তু এখানকার ব্যালকনিগুলো সৌন্দর্য বহন করে। সেখানে ঝুলছে ধোয়া কাপড়, ছোট টবের গাছ, কোথাও কোথাও শিশুর সাইকেল। এই ভবনগুলোই হোয়াইট চ্যাপেলের পরিবারের মূল আশ্রয়, বিশেষ করে মুসলিম ও বাংলাদেশি পরিবারগুলোর। এখানে এসে দেশটাকে বজ্র মনে পড়ে নিশাতের। সেই গাছপালাগুলি, মাটির রাস্তা, সোদা গন্ধ, বৃষ্টির ছমছম আওয়াজ, পাখির কিচিমিচি শব্দ, আকাশে বাতাসে মাতৃভূমির ঘ্রাণ। দিন শেষে দেশটা তাকে কিছুই দেয়নি, কিন্তু তারপরেও জন্মভূমির মায়া ভুলবার নয়। কতদিন পেরোলো, কিন্তু অতীত পিছু ছাড়ে না। ভাবনা ছেদ পড়লো নাওহানের ডাকে। বাচ্চাটা ঘুম থেকে উঠে বসেছে। দিনে দিনে বড় হয়ে যাচ্ছে তার বাচ্চাটা। সেদিন না এইটুকু ছিল। যত বড় হচ্ছে বাপের চেহারা একদম গেড়ে বসেছে। নিশাতের ধারণা ছেলে পূর্ণবয়স্ক হয়ে গেলে একদম বাপের জেরক্স কপি হবে। নিশাতের মস্তিষ্ক যন্ত্রণায় ছেয়ে গেল। নাওহান মাকে দেখতে পেতেই বলল, মা, উঠতে দেরি হয়ে গেছে, সরি। সমস্যা নেই, হাত মুখ ধুয়ে ফেলো। নাওহান মাথা নাড়িয়ে চলে যেতে নিয়ে হঠাৎ থেমে গেল, বলল, মা, ভাই মুখ ধুয়েছে? হ্যাঁ, ভাই কোথায়? ওর নানা নিয়ে গেছে, চিন্তা করুন আবার দিয়ে যাবে। নাওহান মাথা নাড়িয়ে মায়ের কথা মেনে ওয়াশরুমে চলে গেল। নিশাত ধীরে ধীরে উঠে ছেলের জন্য নাস্তার ব্যবস্থা করতে গেল। রাবেয়া খাতুন রুটি ভাজি বানিয়ে রেখেছে। নিশাত একটা জিম পোস্ট করে প্লেটে নিল। প্লেট হাতে রুমে প্রবেশ করতে দেখলো নাওহান জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। দৃশ্যটা দেখে নিশাতের খিজে শান্তি লাগলো। এতটুকু বয়সে ফরজ নামাজ পড়তে না পারলে কাজা আদায় করে, অথচ তার ছেলেটা নামাজ
ফরজি হয়নি এখনো। মাকে দেখতে দেখতে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে বাচ্চাটার। মারওয়ান আজাদের ফাইয়াজ অনেক বড় হোক। নিশাত চোখের পানি মুছে টেবিলের নাস্তা রাখলো। নাওয়ান জায়নামাজ ভাঁজ করে ভজ বাচ্চার মতো নাস্তা খেতে এলো। এই বয়সেই নিজের কাজ নিজে করার চেষ্টা করে সে। রুটি ছিঁড়ে একটু আলু ভাজি ডিম পোস্ট নিয়ে মায়ের মুখের সামনে ধরল। নিশাত ছলছল চোখে সেই হাতের দিকে তাকিয়ে চেয়ে রইল। নাওয়ান মায়ের চোখের পানি দেখে তড়িঘড়ি করে বলল, কাঁদছো কেন মা? কিছু না, এমনি। বাবার কথা মনে পড়ছে? নিশাত ছেলের কথা একটু তাল হারালো, নিজেকে শক্ত করে বলল, না, খাও তুমি। তুমি আগে হা করো। নিশাত খাবার মুখে নিল। তার ছেলে বড় হয়ে গেছে, মায়ের দায়িত্ব নিতে শিখে গেছে। সে সময় মাহবুব আলম নাতিকে নিয়ে ঢুকলেন। নিশাত মাহবুব আলমকে দেখে উঠতে চাইলে তিনি বললেন, আরে বসো, আশফিনের হাতের নখ বড় হয়ে গেছে, তুমি কেটে দিয়ে তো মা। আমাকে খামচে খামচে শেষ করে দিল। কোলে শিশুটি নানার কোলে বসে দন্তবিহীন হাসছে, যেন নানাকে আঁচড় মারতে পেরে বেশ খুশি সে। নিশাত শ্বশুরের কথায় মাথা নাড়ল, উঠে আফসিনকে নিল। নাসির উদ্দিন রুম থেকে বেরিয়ে বললেন, কিরে, হাতের পা পড়লো মনে হয় আমাদের বাসায়। মাহবুব আলম নাওহানের পাশে বসে বড় নাতিকে নাস্তা খাওয়াচ্ছিলেন। নাসির উদ্দিনের খোঁচা মারা কথা হালকা হেসে পড়ল, তুই যাস না কেন? উপরতলা আর নিচতলা, এইটুকু হাঁটতেও কষ্ট। নাসির উদ্দিন চেয়ার টেনে বসে বললেন, বাতের ব্যথায় রাতে ঘুমাতে পারি না, হেঁটে কোথাও যেতে ইচ্ছে করে না। নিশাত নানা ভাই তো প্রতিদিনই যায়। বুড়ো হয়েছি, এখন একটু বিশ্রাম নেই। আর কত টানা হেঁচড়া সহ্য করবো বল। মাহবুব আলম কথা শেষ কথা থমকেই গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন। কথা আর বেশিক্ষণ এগুলো না, মূর্তি চুপচাপ হয়ে গেল পরিবেশ। প্লেটে চুংচাং শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা গেল না। হোয়াইট চ্যাপেল দুপুরের দিকে এলাকা একদম বদলে যায়। হোয়াইট চ্যাপেল রোড তখন জীবন্ত, বাসের শব্দ, দোকানের শাটার, মানুষের কোলাহল। রাস্তার দুই পাশে হালকা রেস্টুরেন্ট, বাংলা মুদি দোকান, ফার্মেসি, ট্রাভেল এজেন্সি, সাইনবোর্ড বাংলা আর ইংরেজি। পাশাপাশি যেন দুটি ভাষাভাষী মানুষের মাতৃভাষার গুরুত্ব বোঝায়। নিশাত বোলের মধ্যে হালকা কুসুম গরম পানির ভেতরে অল্প বেশি বেবি ওয়াশ দিল। তারপর আফসিনকে কোলে নিয়ে বোলের মধ্যে দিয়ে মোলায়েমভাবে গোসল করতে লাগলো। বাচ্চাটা পানি পেয়ে খুশি হয়ে গেল, হাত পা ছড়িয়ে ফিসফিস করে ফোকলা দাঁতে হাসলো। নাওয়ানো ভাইয়ের গোসল দেখছে। নিশাত গোসল করাতে করাতে আদর করে বলতে লাগলো, আমার ইনাম সোনা কই? আমার আফসিন সোনা পাখি কই? ইনাম সোনা গোসল করে? ইনাম নিশাতের কথা শুনে হাসতে হাসতে পানিতে দাপাতে লাগলো। নাওয়ান নিজেও খুশি মনে ছোট ছোট হাত দিয়ে ভাইয়ের শরীর ডলে দিতে লাগলো। যেদিন মা ইনামকে গোসল করায় সে আগ্রহ নিয়ে তা দেখে, কি যে ভালো লাগে তখন। নিশাত গামছা দিয়ে ইনামের পুরো শরীর মুছে দিল। বাচ্চাটা নানা রকম শব্দ করছে। নিশাত নিজের বুকের সাথে মিশিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমার সোনামানিক এখন খাবার খাবে? ইনাম লাফিয়ে উঠে হাসলো, যেন নিশাতের সব কথাই সে ভালোভাবে বুঝে। খাবারের কথা বলায় সে খুব খুশি বেশ। নিশাত ইনামের নাকে নাক ঘষে ফিডার মুখে দিল। নাওয়ান মায়ের পাশে বসে বসে ভাইয়ের খাওয়ানো দেখছে। নিশাত তা দেখে বলল, গোসল করে এসে যাও। আর একটু থাকি, ভাইয়ের খাওয়া শেষ হলে যাব। বেশি দুপুর করে গোসল করলে ঠান্ডা লাগবে, এক্ষুনি যাও। ভাইয়ের খাবার দেখলেই হবে, তোমার খিদে লাগেনি? নাওয়ান মন খারাপ করে চলে যেতে নিলে নিশাত আটকে বলল, আচ্ছা বসো, ইনামকে খাওয়ানো শেষ করে গোসল করিয়ে দেব। নাওয়ানের চোখ চকচক করে উঠল। সে আবারও মায়ের পাশে বসে ভাইয়ের খাওয়া দেখতে বসে গেল। যে বর্তমানে একবার নিশাতের দিকে তো আরেকবার নাওয়ানের দিকে চোখ রেখে চুকচুক করে ফিডার খেতে ব্যস্ত। নাওয়ান ইনামের গুলুমুলু পা দুটো ধরে নাড়াতে লাগলো। ইনাম খাওয়া রেখে বড় ভাইয়ের দিকে তাকালো, যেন বুঝিয়ে দিল খাওয়ায় ডোন্ট ডিস্টার্ব। নিশুতি রাত, নিশাত চেয়ারে বসে আছে, আশেপাশে প্রকৃতি দেখছে। দেখতে দেখতে অতীতের স্মৃতি রোমাঞ্চ করতে লাগলো। সেগুলো স্মৃতি না বলে কালো অধ্যায় বলাই শ্রেয়। এই তো লন্ডনে আসলো সেই দিন। পরিবারের সবাইকে নিয়ে লন্ডন পাড়ি দেওয়া সহজ ছিল না। আজারাক সাইফারের সমস্ত স্মৃতি ঝেড়ে মুছে
পরিষ্কার করে তবেই এসেছে বাংলাদেশ থেকে শুধু লঞ্চনে। সেখান থাকলে প্রতিটা মুহূর্ত যান হাতে নিয়ে বাঁচতে হতো। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফারকে ছেড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু তার স্পর্ধার জন্য সরকারের মন্ত্রী তাকে কিংবা তার পরিবার ও সাহায্যকারীদের এত সহজে ছেড়ে দিত? লন্ডনে না আসলে এতদিনে লাশ হয়ে যেতে হতো সবাইকে। পরিবারের সকলকে খুঁজে খুঁজে মেরে ফেলতো, সময় নিত না। বাংলাদেশের আইন তো দুর্বল, সেখানে কারো নিরাপত্তা তো বিচার কখনোই হয় না, কারণ সেখানে দেশ পরিচালনার সিস্টেমই যে গন্ডগোল। গোড়াতেই গলত। দেশ পরিচালনা করে অযোগ্য ব্যক্তিরা। কত মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে, বিচার পাচ্ছে না, তার হিসেব করতে বসলে শেষ করে ওঠা যাবে না। প্রাণের মাতৃভূমি। নিশাত ফুস করে নিঃশ্বাস ফেলে অতীতের পাতায় ডুবে গেল। সেদিন হাসপাতালে সাইফারকে দেখে নিশাত নিজেকে আর ধরে রাখতে পারেনি। এই লোকটা সারা শরীর নীল হয়েছিল, জখমগুলোতে রক্ত জমাট বেঁধে ছোপ ছোপ হয়ে গিয়েছিল, চোট কেটে রক্ত পড়ছিল, চোখ মুখ ফুলে চেহারা বিকৃত হয়ে অদ্ভুত দেখাচ্ছিল। হাসপাতালের বেডে মুমূর্ষ অবস্থায় শায়িত মারওয়ান আজাদকে দেখতে নিশাতের মারাত্মক বিভৎস লাগছিল। আশ্চর্য সুঠামদেহী এক পুরুষের একই হাল। নিশাতের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না, যেন বুকে শক্ত কিছু চেপেছিল। তার গলার স্বর আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল মুহূর্তের মাঝে। ডাক্তাররা কোনো আশা দিতে পারেনি তাদেরকে রিকভারি করতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। যে অমানসিকভাবে সাইফারকে মারা হয়েছে, যে কেউ দেখলে বুঝবে মেরে ফেলার উদ্দেশ্যে এই আঘাতগুলো তাকে করা হয়েছিল। নিশাত সেদিন অনেক ভেবেছিল কি দিয়ে মেরে এরকম জখম করে ফেলেছিল। লোহা জাতীয় কিছু, রড টাইপ, নাকি বুটে জুতা লাথি? এর থেকেও জঘন্য কোনো যন্ত্র দিয়ে মারেনি তো? ইস, কতটা যন্ত্রণা আর আঘাত দিয়ে মেরেছিল ওই নীতিবান পুরুষটিকে। নিশাতের কি এর জন্যই কষ্ট পাওয়া উচিত, নাকি পুরুষটির নীতি নৈতিকতার জন্য আনন্দ পাওয়া উচিত? নিজেকে কোনো রকম দমিয়ে অজ্ঞান পুরুষটি শিওরে বসে মোলায়েমভাবে ডেকেছিল, নাহওয়ানের বাবা ঘুমাচ্ছেন? ওপাশ থেকে কোনো সাড়া আসেনি। নিশাত দীর্ঘক্ষণ সেই নির্জীব জখম যুক্ত মুখটার দিকে যে আবার ডেকেছিল। ফাইয়াজের বাবা? এবার সাড়া আসেনি মোটেও। নিশাত হাল ছাড়ি। নার্স এসে তাকে নিয়ে যেতে চাইলে নিশাত গেল না। এই লোকটাকে ছাড়া সে কিছুতেই যাবে না। এত তাড়াতাড়ি তো তার থেকে মুক্তি নেই এই লোকের। কি আশ্চর্য, তাকে একলা রেখে একা একাই চলে যাবে? তা কি করে হয়? নিজেকে শক্ত রেখে ক্যানেলযুক্ত হাতটি আস্তে করে ধরে বলল, ফাইয়াজের বাবা উঠছেন না কেন? ফাইয়াজ আপনার অপেক্ষায় আছে। উঠে একবার পান্ডা, পটলের বাচ্চা, কবুতরের ছাও বলে ডাকুন না। আপনাকে চুপচাপ একটুও ভালো লাগছে না। উপস্থিত সকলেই একজন স্ত্রী পাগলামো দেখছিল। এতক্ষণ রোগীর সাথে দেখার অনুমতি নেই কারো, কিন্তু নিশাতকে নার্সরা কিছুতে বের করতে পারেনি। এত বছরের অভিজ্ঞতায় তারা এসব দেখে অভ্যস্ত, তাই কারো মৃত্যুতেও তেমন প্রভাব পড়ে না ডাক্তার কিংবা নার্স কারোরই। কিন্তু নিশাতের এই হৃদয় নাড়া দেয়া কথোপকথন তাদের চোখ ছলছল করছিল। নিজেদের শক্ত করে যখন আবার নিশাতকে ধরতে চাইল, নিশাত শান্ত গলা যেন কেমন করে বলল, একটু কথা বলি ওনার সাথে। আপনারা বোধহয় আমাকে পরনারী ভাবছেন, আসলে আমি ওনার স্ত্রী। একটু ডিস্টার্ব করবো না আমি তাকে, শুধু একটু কথা বলবো। আমি জানি উনি আমার কথা শুনছেন, এখনো অভিনয় করে পড়ে আছেন। ইনি আবার অভিনয়ে অনেক ভালো। অভিনয় করলে ধরতেই পারবেন না বাস্তব নাকি অভিনয়। নিশাত একবার হাসছে, তারপর চুপ হয়ে যাচ্ছে। নার্সা নিশাতের পাগলামি বুঝতে পারলো। স্বামীর এহেন করুণ দশা দেখে একজন নারীর পাগলামি। নিশাত স্বামীর কোকড়া কোকড়া চুলের ভাঁজে ভাঁজে হাত ছুঁয়ে নিজের মনে বলতে লাগলো, ফাইয়াজের বাবা একবার লিলিপুট ডাকুন না। আপনার মুখে কতদিন লিলিপুট ডাক শুনি না। উঠুন না আপনি, উঠতেই হবে আপনাকে। এখনো আমাদের একসাথে অনেক দূর পথ চলা বাকি। এইটুকুতেই থেমে গেলে চলবে না। আমরা একসাথে নামাজ পড়বো, আপনি মধুর সুরে কোরআন তিলাওয়াত করবেন, আমি মনোযোগ দিয়ে শুনবো। আপনি দোয়ার জন্য হাত উঠাবেন, আমিও আপনার দেখা দেখি উঠাবো। ফাইয়াজের বাবা, ফাইয়াজের মা, ফাইয়াজ একসাথে হজ করব। সুন্দর না? আপনি শুয়ে থাকলে কিভাবে হবে বলুন না, উঠুন না দ্রুত। সেদিন মারওয়ান আজাদ কোনো উত্তর দেয়নি, নিষ্ক্রিয় ও নির্জীব হয়ে পড়েছিল একভাবে। নিষেধ কথাগুলো বলতে বলতে যখন উত্তেজিত হয়ে যাচ্ছিল, তখন নার্সরা নাসির উদ্দিনকে ইনফর্ম করলো নিশাতকে নিয়ে যাওয়ার জন্য। তিনি ভেজা চোখে মেয়েকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু নিশাত কিছুতেই যেতে নারাজ। বাবার হাত ছাড়িয়ে নিয়ে অভিযোগের সুরে পড়ল, ফাইয়াজের বাবা দেখুন আমাকে কিভাবে টানা হেঁচড়া করছে।
উঠে আপনার শ্বশুরকে কিছু বলুন তো। আমি কি আপনাকে জ্বালাচ্ছি? শান্ত ভদ্র হয়ে কথা বলছি, ভালো লাগে না আপনার শ্বশুরের? এর একটা হেস্তনেস্ত নেস্ত করুন না। নাসিরুদ্দিন মেয়ের উল্টাপাল্টা কথা আমি বুঝলেন নিশাত তার সেন্সানে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। শক্তি দিয়ে নিশাতকে চেনে উঠালো। নিশাত মারনের অচল হাতের ভাঁজে নিজের হাত ঝুঁকিয়ে আঁকড়ে ধরতে চাইল, কিন্তু সেই হাতের মালিক একটু নড়চড় করে নেই। নিশাতকে আগলে রাখা মানুষের হাতের শক্তি যে ফুরিয়েছে, নিজের চেতনা ধ্যান ধারণা কোনোটাতেই সে নেই। শক্তভাবে স্ত্রীকে আগলে রাখা পুরুষটি নিশ্চল হয়ে পড়ে আছে একইভাবে। নাসিরুদ্দিন সেই হাত ছাড়িয়ে মেয়েকে টেনে নিয়ে আসতে লাগলো। নিশাত নিশ্চুপ হয়ে নিজের হাতের দিকে তাকালো। এত সহজে লোকটা তাকে ছেড়ে দিল। তার হাতের ভাঁজে লুকিয়ে থাকা হাতটা এত দ্রুত খসে পড়লো, কিন্তু সে তো খুব শক্ত করে ধরেছিল। তাহলে শক্তপোক্ত হাতটার অস্তিত্ব তো তাড়াতাড়ি নাই হয়ে গেল কেন? কখনো তো এমন হয়নি। পাখি কি তবে পিঞ্জর থেকে উঠলে গেল? পুরো নাম ইনাম আরশান ভুইয়া, মাহবুব আলম ডাকেন। আফসিন বলে। মেয়ের নাম আফরিন, নাম অনুসারে রেখেছেন আফসিন। শ্বশুরে দেখা দেখি নিশাত আফসিন ডাকে। মাহবুব আলমের বড় আদরের ডাক আফসিন, তার আফরিনের অংশ আফসিন। বাবাদের কাছে মেয়েরা অসম্ভব আদরের রাজকন্যা হয়। মাহবুব আলমের কাছেও মানহা বেশ আদরের, কলিজার টুকরো। ইনামের বয়স 11 মাস। পরিবারের ছোট সদস্য হওয়ায় তার আদরের কমতি নেই কোনো। ইনামের সাথে সবচেয়ে বেশি সখ্যতা পরিবারের বড় সন্তান ফাইয়াস নাওহানের। ছোট ভাইকে একটু বয়সেই বেশ দেখে দেখে রাখে সে, চোখের আড়াল করতেই চায় না মোটেও। 5 বছর বয়সে বেশ দায়িত্বশীল গাম্ভীর্যে পরিপূর্ণ নাওহান, তাই বলে দুষ্টেমি করতে ভাজ রাখে না। ছোট ভাইয়ের পেছনে লেগেই থাকা 5 বছর বয়সী ফাইয়াস নাওহানের প্রধান কাজ। এ যেমন এখন সে খুব দক্ষতার সহিত ইনামের হাতে কলম দিয়ে আঁকিবুকিতে ব্যস্ত। ইনাম শীর্ষে বড় ভাইয়ের আঁকা দেখছে আর নানা ধরনের শব্দ করছে। বা বা বাবা মা মা দা দা বুস ও ই। নাওহান কিছু আঁকায় ব্যস্ত ছিল। ইনামের মুখে এসব শব্দ শুনে বলল, বাবাকে ডাকছো? ভাইয়া ডাকো তো। ইনাম গোল গোল চোখ বড় ভাইকে দেখছে, যেন কথাটা বুঝতে পেরেছে। ফিসফিস করে হেসে গড়াগড়ি খেল। গড়াগড়ি করতে গিয়ে হাতে ছুটে যাওয়া নাওহানের আঁকা নষ্ট হয়ে গেল। নাওহান তা দেখে শাসন করে বলল, আরে নষ্ট করে ফেললে তো। এত কষ্ট করে একটা বাড়ি এঁকেছি, পুরো নষ্ট করে দিলে। ইনাম ভাইয়ের ধমক শুনে তাকে মুখে আঙুল ভরে শব্দ করতে লাগলো, যেন বুঝাচ্ছে ধমক দিচ্ছ কেন, আমি তো একটু গড়াগড়ি খেয়েছে। নাওহান কোমরে হাত রেখে ইনামকে শাসাতে চাইল। ইনাম ছলছল চোখে চেয়ে ছুট উল্টে কেঁদে উঠতে নিশাত তৎক্ষণাৎ এসে বলল, কি হলো ভাই, কাছে কেন নাহওয়ান? সরি মা, ভাইকে একটু বকা দিয়েছি। নিশাত তাড়াহুড়ো করে ইনামকে কুলি নিয়ে বলল। কেন? নাওহান নিজের বই দেখিয়ে বলল, এটা দেখো, একটা বাড়ি এঁকেছিলাম, হুট করে নড়ে উঠে পুরা নষ্ট করে দিয়েছে। ওদিকে ইনাম নিশাতের কোলে উঠে কাঁদতে কাঁদতে নাওহানের দিকে ইশারা করে বোঝালো ভাই বকা দিয়েছে। নিশাত ইনামকে আদর করতে করতে চুমু খেল, তারপর মিছি মিছি নাওহানকে ধমক দিয়ে বলল। ওকে এসব বোঝে? সুন্দর করে বলেই তো হতো, ভাইকে আদর করে দাও। নাওহান এগিয়ে এসে ইনামকে আদর করলো। ইনাম অভিমান মুখে মুখ ঘুরিয়ে নিল, যেন বোঝাতে চাইলো তোমার আদরের দরকার নেই। নিশাত ইনামকে নিয়ে বিছানায় বসলো, গালে গাল ছেঁকে আদর করতে লাগলো। ইনামের গায়ের ঘ্রাণ নিল, বেবি লোশন আর পাউডারের ঘ্রাণ, যা একটু আগে নিশাত মাখিয়ে দিয়েছিল। ইনাম নিশাতের গালে কামড়ে গালে লালা লাগিয়ে দিল। নিশাত তা বুঝে বলল, দুষ্টু পাখি, মামুনিকে লালা লাগিয়ে দিয়েছেন? হ্যাঁ। ইনাম ফিসফিস করে হেসে আবারও গাল কামড়ে দিল। নাওহান মায়ের পাশে বসে বসে ভাইকে আদর করা দেখছে। তার ছোট্ট মনটা হঠাৎ মায়ের আদর পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলো। এগিয়ে এসে মায়ের গা ঘেঁষে বসলো, কিন্তু নিশাতের সেদিকে একদম খেয়াল নেই। সে ব্যস্ত ইনামকে নিয়ে। তা দেখে নাওহানের মনটা একটু খারাপই হলো। সে বিছানা থেকে নেমে জানলার পাশে দাঁড়ালো। মন খারাপ হলেই সে জানলার কাছে চলে যায়। নাওহান প্রতিদিন নিয়ম করে জানলা দিয়ে এক দৃষ্টিতে রাস্তার দিকে চেয়ে থাকে। কখনো বা দাদার হাত ধরে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কাঙ্ক্ষিত মানুষটিকে খোঁজে, যেন কারোর জন্য চাতক পাখির ন্যায়
প্রতীক্ষায় রয়েছে সে, কিন্তু যার অপেক্ষার প্রহর প্রতিনিয়ত সে গুনিয়ে চলেছে, সে বাবা নামক ছত্র ছায়াটির অস্তিত্ব কোথাও পাওয়া যায় না, হয়তোবা পাওয়া যাবেও না। কিন্তু ছোট্ট প্রাণটি কি অত কিছু বোঝে? তার ধ্যান জ্ঞান তো একমাত্র বাবাতে সীমাবদ্ধ। আচ্ছা, সেই প্রতীক্ষিত ব্যক্তি কি জানে একটা ছোট্ট প্রাণ তার অপেক্ষায় বহুদিন ধরে অপেক্ষারত? 12 নর্থ হল রোড, হ্যারো, নর্থ ওয়েস্ট লন্ডন, আনচেট কিংডম। একটি বিলাসবহুল ডিট্যাচড হাউসের লিভিং রুমে একজন শটর্থ ব্যক্তি নিউজ পেপার পড়ছেন। যদিও তাকে শটর্থ বলে মনে হয় না, এই বয়সে সে যথেষ্ট ফিট। তার নীল চোখ জোড়া পত্রিকার ইংরেজি লেখাগুলোর উপর নিবদ্ধ, সামনে গ্রিন টি রাখা, তাতে একটু পর পর চমুক দিচ্ছেন। খানিক পর সেখানে তিরিং বিরিং করতে করতে উপস্থিত হলো একজন মেয়ে। লোকটার উদ্দেশ্যে প্রশ্ন ছিল। আর ইউ বিজি ফাদার ইন ল? লোকটা পত্রিকা থেকে মুখ তুলে মেয়েটির দিকে চাইলো, যে বর্তমানে উৎসুক হয়ে তার দিকে চেয়ে আছে। সে মুচকে এসে বললেন, নো ইয়াং লেডি। পত্রিকা বন্ধ করে মেয়েটাকে পাশে বসার নির্দেশ দিলেন। মেয়েটি নড়েচড়ে উত্তর দিল, আমি বাংলা জানি। আমি জানি তো। তাহলে ইংরেজিতে ফর্মালিটি করছো কেন? এমনি। তোমার উনি উঠেছেন? না, জানো কি হয়েছে ফাদার ইন ল? কি হয়েছে? উঠতে বললাম, আমাকে বলে আরেকবার ডাকলে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। সব সময় আমাকে বকে। ভেরি ব্যাড, হি ডিজার্ভ পানিশমেন্ট। তুমি বলো কি শাস্তি দিবে? উঠুক ঘুম থেকে, এর একটা উচিত জবাব দিতে হবে। ভালোভাবে দেবে, ঠিক আছে? সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছন থেকে একজনের গম্ভীর কণ্ঠ শোনা গেল। What are you two who is suffering from? I am sure you are cooking something up about me. নিশ্চয়ই আমাকে নিয়ে কোনো তানা পাকাচ্ছেন। মেয়েটি চুপসে রাখলো মুখ। পেছন থেকে পুরুষটি এসে তার মাথায় গাঁটটা মেরে সামনে সোফায় আসন করে বসলো। মেয়েটি নিজের শ্বশুরের দিকে চেয়ে বলল, ফাদার ইন ল কিছু বলো, আবারও মেরেছ? ফাদার ইন ল কিছু বলো, ঢং দেখলে বাঁচি না। পাপা বলো। মেয়েটির ঠোঁট ফুলে শ্বশুরের দিকে চাইতে তিনি বললেন, জিহাম, তোমার স্পর্ধা কত? আমার ডটার ইন লকে বকছো? তোমরা দুজন কি শুরু করেছো ড্যাড? ডটার ইন ল, ফাদার ইন ল, স্বাভাবিক হও তো দুজন। জোসেফ আহমেদ এবার নড়ে চড়ে বসে শাসনের ভঙ্গিতে বললেন, তুমি কেন আমার বৌমাকে বকছো? ওটা বৌমা না। বৌমা, তোমাকে বাংলা বলতে কে বলেছে? ইংরেজিতে বলো। মেয়েটি এবার শটান দাঁড়িয়ে বলল, তোমাকে এখানে আসতে কে বলেছে? শ্বশুর বৌমার কথার মাঝে তুমি নাক গলাচ্ছ কেন? পাপা তোমাকে শাসন করছে, সেখানে তুমি আবার তার ভুল ধরছো। হীরা, ধমকাবে না, তোমাকে আমি ভয় পাই? বেয়াদব মেয়ে, রাতের বেলা চুরি করে যে ড্যাডের জন্য বানানো ডোনাট খেয়ে ফেলো, সেটা এখন বলি? বলেই তো দিয়েছো, আর কি বলবে? জোসেফ আহমেদ তবদা খেয়ে বললেন, তুমি কেন আমার বৌমাকে বকেছো? কি বলছো? আমি তো এতদিন ভেবেছি ইঁদুরের কাজ। ইঁদুরের কাজই তো আমাদের ঘরের সবচেয়ে বড় সড়ো ইঁদুর। এরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে চলে গেল। জোসেফ আহমেদ ডাকতে চাইলেন, জিনান মানা করে বলল, ডেকো না তো ড্যাড, কিছুক্ষণ গালটাল ফুলিয়ে মৌন ব্রততে বসবে। লাইক ইয়োর মম। হবে না, ফুপির বৈশিষ্ট্য তো পাবেই, একমাত্র ভাইজি বলে কথা। তাদের কথার মাঝে ইরা আবারও ধুপটা পা ফেলে এগিয়ে এসে বলল, তুমি সব সময় চাও পাপা আর আমার মধ্যে একটা দাঙ্গা বাজাতে। কোনো দিন আমাদের মধ্যে ভালো সম্পর্ক দেখতেই পারো না। তুমি একটা গিরিঙ্গি বাজলো। জিনান সরু চোখ করে দাঁড়িয়ে যেতেই ইরা দুকদম পিছিয়ে জোসেফ আহমেদের উদ্দেশ্যে বলল, দেখো পাপা, আমাকে এখন আবার মারবে। এই পোল্টিবাজ মেয়ে, তোমাকে আমি কখন মারি? মারো না, মাথায় ঠোসা দাও, কান ধরো, ঘাট ধরো, গালে চিমটি কাটো, এগুলো মারা না? ড্যাড, এই মেয়েকে এখান থেকে যেতে বলবে? না, যেতে বলবো না। আমার কাছে আসো বাটারফ্লাই। ইরা জোসেফ আহমেদের মুখে বাটারফ্লাই ডাক শুনে উঠতে উঠতে গিয়ে তার পাশে বসলো। জোসেফ আহমেদ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ইরা তার হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে জিনানকে মুখ ফ্যাংচালো। জিনান এসব দেখে পড়ল। আরও মাথায় ওঠাও,
এই মেয়ে 2 দিন সে আনা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিল। সি টোটালি বন্ড মি। বাদ দাও জিহাম। হোয়াইট চ্যাপেল কবে যাচ্ছ? পরশু। পরস্পরের কথা বিনিময় সমাপ্তি ঘটল। যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। জিরান আধাম ওরফে জিহাম অবসের পিতা জোসেফ আহমেদ, যিনি লন্ডনের একজন বাসিন্দা। জন্মসূত্রে তিনি মুসলিম হলেও পরবর্তীতে খ্রিস্টান ধর্ম অনুসরণ করা শুরু করেছেন। পরবর্তীতে জিনানের মা অবন্তী হাসানের সাথে পরিচিত হওয়ার পর নিজ উদ্যোগে বিয়ের প্রস্তাব দেন। অবন্তী হাসান পড়াশোনার উদ্দেশ্যে ইউকে এসেছিলেন। জোসেফ আহমেদের সে প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছিলেন। বিধর্মী কারোর সাথে তিনি বিয়ে ইসলাম ধর্মে জায়েজ নেই বলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। জোসেফ আহমেদ ভীষণ কষ্ট পেয়েছিলেন। এরপর আবারও নিজ ধর্মে ইসলামে ফিরে যেতে তৎপর হয়ে ওঠেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করে তবে অবন্তী হাসানের সামনে দাঁড়ান। অবন্তী হাসান আর ফিরিয়ে দেননি। মা বাবা এবং তার একমাত্র ভাইয়ের সাথে আলাপ করে এই বিয়েতে রাজি হয়েছেন। অবন্তী হাসানের সাথে বিয়ের পর জোসেফ আহমেদের পিতা মাতা মারাত্মক খুশি হয়েছেন। পুত্রকে ধর্মান্তরিত হতে দেখে যতটা না কষ্ট পেয়েছিলেন, আবার মুসলিম হওয়াতে এর থেকে দ্বিগুণ খুশিও হয়েছিলেন। অবন্তী হাসানকে তারা এই জন্য বেশ আদরই করতেন। অবন্তী হাসান মারা যাওয়ার পর জিনান বাংলাদেশে আসে নানা নানির আবদারে। এখানে মায়ের পরিবারের সাথে থাকা শুরু করে 20 বছর বয়সী জিহাম অবশ্য পুত্রের সাথে জোসেফ আহমেদ এসেছিলেন, তবে তিনি বাংলাদেশ থাকেনি বেশি দিন। পুত্রকে জোর করেননি তার সাথে লন্ডন যাওয়ার জন্য। জিনান বাংলাদেশে স্থায়ী হতে চেয়েছিল, তবে সাইফারকে সাহায্য করার জন্য নেওয়াজ সাবির, মারভজেন, রুবানা আজমেরি এবং তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এছাড়াও সরকারি হুমকি তো ছিলই। নিজেদের জীবন নিয়ে তারা তাদের পরোয়া না থাকলেও পরিবারের কথা চিন্তা করে সকলে লন্ডনে আসার সিদ্ধান্ত নেয়। ইমতিয়াজ ভুঁইয়া, উর্মি ভুঁইয়া আর উজান ভুঁইয়া বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিল। তারা পুরো পরিবার সহ লন্ডনে চলে এসেছে। এখানে তাদের বাড়ি কেনাই ছিল। এই যে 5 তলা বিশিষ্ট বাড়িটি রাস্তা পশ্চিমাংশে দাঁড়িয়ে আছে, তার পুরোটাই তাদের কেনা। ইমতিয়াজ ভুঁইয়া ব্যবসায়িক লেনদেনের জন্য আগে থেকে লন্ডনে বাড়ি কিনে রেখেছিলেন। উজান ভুঁইয়া চাননি এখানে থাকতে, কিন্তু ইমতিয়াজ ভুঁইয়া জোরাজুরিতে পরে আর আপত্তি উঠাননি। এই বাড়ির 4 তলায় উজান ভুঁইয়ার পুরো পরিবার থাকেন, আর 5 তলায় ইমতিয়াজ ভুঁইয়া আর তার পরিবার থাকেন। তাদের সামনের বাড়ির 3 ও 4 তলায় যথাক্রমে নাসির উদ্দিন ও মাহবুব আলমের পরিবার ভাড়া থাকেন। তাদেরকে নিজ বাড়িতে থাকার অফার করেছিলেন ইমতিয়াজ ভুঁইয়া, কিন্তু উভয় একযোগে না করে দিয়েছেন। উজান ভুঁইয়া চেয়েছিলেন একটা নিরিবিলি পরিবেশ, স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতে। সেদিন সাইফারের মুখে তাহমিদের পরিচয় শুনে ভীষণ শখই পেয়েছিলেন তিনি। বড় ভাইয়ের দেয়া এই প্রতারণার আঘাতও তিনি কিছুতেই ভুলতে পারেনি। এতগুলো বছর যে সে সন্তানের জন্য হাহাকার, স্ত্রীর কষ্ট দেখে চলেছিলেন, হুট করেই যদি শোনেন সেই সন্তান বেঁচে আছে, তাহলে কেমন রিয়াকশন দেওয়া উচিত তিনি জানেন না। সম্পত্তির জন্য নিজের ভাইয়ের সঙ্গে এমন জঘন্য প্রতারণা কে করতে পারে? নিজ সন্তানকে চোখের সামনে দেখে হু হু করে কেঁদে উঠেছিলেন। সাইফার তখন তাহমিদকে জেল থেকে ছাড়িয়ে আনতে সাহায্য করেছিল। সেই দিন থেকে তার প্রতি কৃতজ্ঞতায় উজান ভুঁইয়া চোখ ভরে উঠেছিল। তাই সাইফারের বিপদে তার পরিবারকে সাথে নিয়ে দেশ ত্যাগ করেছিলেন তারা। এখন অবশ্য সাইফারের পরিবার আলাদা থাকে, কিন্তু লন্ডনে আসার পরে হিমশিম যেন খেতে না হয়, তার জন্য ইমতিয়াজ ভুঁইয়া ও উজান ভুঁইয়া তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করেছিলেন। কলিং বেলের আওয়াজে হতে উর্মি ভুঁইয়া ডেকে উঠলেন, বললেন, নাবা দেখো তো কে এসেছে। ইনাবা শুয়েছিল। মায়ের কথায় ওর না মাথায় চাপে দরজা খুলে দিতে দৃশ্যমান হলো একজন পুরুষালী পায়ের। ইনাবা মুখ তুলে সামনে তাকাতে তাহমিদকে নজর এলো। সে মুখ কঠোর করে ভেতরে চলে গেল। তাহমিদ ভেতরে এসে গলা খাকারি দিয়ে বলল, বাবা। উজান ভুঁইয়ার দিল ঠান্ডা হয় এই ডাক শোনার জন্য। কতগুলো বছর অপেক্ষা করেছিল সে। তাহমিদ প্রথম তাদের মেনে নিতে পারছিল না। ছোটবেলার ট্রমা, জারদ সন্তান, এসব তার উপরে ভীষণ বাজে প্রভাব ফেলেছিল। তাই হুট করে আসল পিতামা তার সান্নিধ্যে এলেও নিজেকে মানিয়ে নিতে পারেনি। পরে অবশ্য আস্তে ধীরে মানিয়ে নিয়েছে পরিবারের সাথে। উজান ভুঁইয়া ছেলের দিকে চেয়ে বলল, বলো বাবা। মা বললো সুপার মার্কেটে যেতে হবে নাকি?
ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি উর্মি, এখন যাই, রাতে আসবো। আচ্ছা এসো, কিন্তু এখন কিছু খেয়ে তারপর যাবে। এখন সময় নেই রে, আরেকদিন। কোনো কথা শুনছি না, বসো তুমি। নাবা, টেবিলে নাস্তা দাও তো। ইনাবা জানালো সে ব্যস্ত, এখন পারবে না। উর্মি ভুইয়া নিজেই উঠে নাস্তা দিলেন। উজান ভুইয়াও তাহমিদ স্যান্ডউইচে কামড় দিল। উর্মি ভুইয়া চা এনে দিলেন। ইমতিয়াজ ভুইয়া চায়ের কাপে চুমুক দিয়ে এবার আলোচনা আবারও শুরু করলেন। একটু পর ইনাবা তৈরি হয়ে বাইরে যেতে নিলে উর্মি বললেন, কোথায় যাচ্ছ? ইনাবা মায়ের দিকে না তাকে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আরশানকে দেখতে। শোনো, তাহমিদকে নিয়ে যাও, ও কয়েকদিন ধরে খেতে চেয়েছিল। তোমরা নিয়ে যাও, আর এমনিতেও সে ছোট বাচ্চা পছন্দ করে না। দেখা যাবে ইনামকে কোলে দিতেই আছাড় দিল তখন। নাবা। ইনাবা আর কিছু বলল না, মায়ের দিকে কঠিন দৃষ্টি দিয়ে বলে দিচ্ছে আরেকটা কথা বলে তার খবর আছে। উজান ভুইয়া বলেন, থাক না, আমরা না হয় পরে দেখে আসবো, ও এখন থাক। আমি পরে দেখে আসবো, এখন প্রয়োজন নেই আন্টি, তুমি যাও। আপনি আমাকে তুমি বলেন কেন? আপনি বলতে পারেন না তুমি বলা? কেমন ম্যানার্স? অবশ্য আপনার মধ্যে ম্যানার্স আছে বলে মনে হয় না। উর্মি এসে মেয়ের গালে সজরে একটা চড়ি বসিয়ে দিল। আরেকটা চড় দিতে উদ্যত হতে তাহমিদ এসে থামিয়ে দিল। ইনাবা ছলছল চোখে মায়ের দিকে চেয়ে আছে। উজান ভুইয়া বললেন, এত বড় মেয়ের গায়ে হাত দিলি? উর্মি কঠিন চোখে ইনাবার দিকে চেয়ে বলল, বেয়াদ্দব কথাকার, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখোনি? ও তোমাকে আপনি বলবে কেন? তাহমিদ তোমার ছোট, ও তোমার কত বড় ধারণা আছে? বেশি আদরে একদম মাথায় উঠে নাচছো। হ্যাঁ, এখন এই লোককে সবাই কোলে করে রাখো, আমার কোনো কথার গুরুত্বই তোমাদের কাছে নেই। বলে কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে গেল। তাহমিদ তো পিছে পিছে বেরিয়ে গেল। উর্মি ভুইয়া থপ করে চেয়ারে বসলেন। ইমতিয়াজ ভুইয়া বললেন, থাক, রাগারাগি করো না তো, প্রেশার বেড়ে যাবে। ইনাবা চোখ মুছে গেট দিয়ে বেরোতে নিলে তাহমিদ জেগে উঠলো। ইনাবা শক্ত গলায় বলল, আপনি আমার পিছু পিছু আসছেন কেন? মাইর খাইয়ে শান্তি হয়নি? সরি, আমার জন্য তোমাকে আপনাকে কথা শুনতে হলো। আপনি কি এখনো আমার উপরে আগের কাহিনীর জন্য রেগে আছেন? না, তাহলে? আমি রেগে আছি আপনার সঙ্গে বাবা। মা আমার বিয়ে ঠিক করেছে সেজন্য। তাহমিদ একটু ধাক্কা খেলো যেন, ঠোঁটে জোর করে হাসি ফুটিয়ে বলল, আপনি না চাইলে হবে না বিয়ে? আমার চাওয়া না চাওয়ার এখানে কিছু হবে না, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আচ্ছা, আমি না হয় মানা করে দেব। সত্যি? তাহমিদ আশ্বস্ত করলো ইনাবাকে। ইনাবা খুশিয়ে বলল, ধন্যবাদ। একটা প্রশ্ন করতে পারি? জি করুন। আপনার কোনো পছন্দ আছে? আপাতত নেই। আচ্ছা, আমি তাহলে যাই। আরশানকে দেখতে যাবেন না? অন্য একদিন, আপনি যান। ইনাবা আর কথা না বাড়িয়ে করে চলে গেল। তাহমিদ সেই গমন পথে ছিল, ঠোঁটে চলছে তার ছেলে হাসি। হয়তোবা নিজের অতীত ভেবে সে তার ছিল তা। তোমরা এখানে? ইহাব মাথা ঘুরিয়ে দেখলো ইনাবা দাঁড়িয়ে মান্নাকে ছেলেকে বুকের কাছে আগলে বসে রয়েছে। এবার এক সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে সে। ডাক্তার দেখিয়ে সবই ফিরেছে। ছেলের চিন্তা অস্থির অস্থির লাগছিল। শ্বাসকষ্ট ও তলপেটে ব্যথার কারণে মাসে একবার ডাক্তারের শরণাপন্ন হতে হয় মানহাকে। ইনাম হওয়ার সময় মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের মাঝে মাঝেই তলপেটে ব্যথা করে তার, এজন্য ডাক্তারের পরামর্শ নিতে হয় তাকে। ডাক্তার বলেছে সবকিছু মেনটেন করে চলতে পারলে কয়েকদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে সে। মানহা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন চলে। ইনাম মায়ের কোলে একদম মিশে গেছে। মায়ের মুখে হাত দিয়ে গালে গাল লাগিয়ে লালা লাগিয়ে দিল। তারপর বাবার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, পা 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 পা। ইহাব ছেলেকে নিতে সে শান্ত হয়ে বাবার কোলে পড়ে রইল। ইহাব নিজের অংশকে চটকে চটকে আদর করলো, গালে গাল লাগিয়ে নাকে নাক ঘষলো। ইনাম বাবার আদরে ফিসফিস করে হাসলো। ইহাব ছেলেকে তালুতে নিয়ে পেটে নাক চেপে আদর করতে লাগলো। ইনাবা ভাইয়ের পাশে বসলো। ইনামকে দেখে হাত বাড়িয়ে দিতে ইনাম ফোকলা দাঁতে হাসলো। ইনাবা ভাইস্তাকে জোর করে নিল। ইনাম কতক্ষণ মুসরামুসি করে ফুপির ঘাড়ে মাথা ফেলে রাখলো। নাওয়ান এক গ্লাস পানি এনে মানহাকে দিল। মানহা হেসে পানি নিয়ে বলল, আমার আব্বাটা ফুপির জন্য পানি এনেছে।
নাওহান মুখ টিপে হাসলো। ইহাব বলল, রসগোল্লা আমার বাড়ি কই? জগে। ইহাব পায়ের উপর পা উঠে আদেশ করার ভঙ্গিতে বলল। নিয়ে আসো যাও। নাওহান পাড়ি এনে দিতেই ইহাব খপ করে তাকে ধরে বলল, পালাচ্ছিলে কই সমুদ্রের বেটা? কোথাও না। ইহাব নাওহানকে দুই ঠ্যাঙের মধ্যে আটকে পানি খেয়ে গ্লাসটা সামনে টেবিলে রাখলো, তারপর বলল। দাঁড়াও কয়টা চুমু খাই। নাওহান আতঙ্কিত গলায় ইনামকে দেখিয়ে বলল, ভাইকে খাও, আমি না। কি তুই না? দেখি মুখ থেকে হাত ছড়া। বিসমিল্লাহ বলে চুম্বন শুরু করি। নাওহান ইহাবের কাছে থেকে প্রাণ পরে ছাড়া পেতে চাইল। মানার দিকে চেয়ে ছলছল চোখে বলল, ফুপি চুমু ফুপা খালি চুমায়। ইহাব নাওহানের মাথা চুল এলোমেলো করতে করতে বলল, আমার নাম চুমু ফুপা, এখন দেব উম্মা। আপনার কি খেতে কাজ নেই? আছে তো সেটা করুন, বাচ্চাটাকে জ্বালাচ্ছেন কেন? সেটাই তো করছি, তোমার লাগবে নাকি? মানা ইহাবের সাথে আর কথা বলল না। এমন বদমাস লোক সে জীবনও দেখেনি। ইনাবা এখানে নেই, সে ভাইস্তাকে কোলে নিয়ে নিশাতের সাথে দেখা করতে গেছে। ইহাব বিসমিল্লাহ বলেই নাওহান চেঁচিয়ে বলল, ওরে বাবা। প্রভাতে নরম আলো বিছানায় পড়েছে। বিছানায় শায়িত দুই বাপ বেটা। ইহাব অবশ্য ফজর পরে আবারও শুয়েছিল। এখন নির্বিঘ্নে পুত্রের পাশে শুয়ে আছে। ইহাবের ঘুমের ঘরে বিছানা হাতড়াতে গিয়ে দেখলো তরল আঠালো জাতীয় কিছু হাতে লেগেছে। সে তড়িৎ চোখ মেলে সেদিকে চাইতেই দেখলো হলুদ হলুদ কি যেন হাতে লেগে আছে। পাশে ইনাম গুলুমুলু পা দুটো উঁচু করে মুখে আঙুল ভরে বাবার দিকে পিটপিট নজর চেয়ে আছে। ইহাবের চট করে কিছু মনে পড়তে উঠে বসে নাক ছিটকে ফেললো, উচ্চ স্বরে ডাকলো, হেই রিন পাউডার, দেখে যাও তোমার পুত্রধন কি করছে। স্বামী তাকে মানা হন্ততন্ত্রে ছুটে এসে বলল, কি করেছে? দেখতে পাচ্ছ না টয়লেট করেছে। ওকে ডায়াপার পরাওনি কেন? আরে মনে ছিল না, আপনি একটু পরিষ্কার করিয়ে ফেলুন, আমি রুটি বানাচ্ছি। বলে মানা চলে গেল। ইহাব হতাশ হয়ে ছেলের দিকে চেয়ে বলল, টয়লেট ছাড়া থাকতে পারিস না তোরা? ইনাম উচ্ছ্বসিত হয়ে শব্দ করতে করতে হাত পা ছড়িয়ে হাসল। ইহাব গম্ভীর মুখে বলল, আবার হাসে, পিছনে একদম কষ্ট পেরে দেবো। ইনাম আবারও ফোকলা হাসলো। ইহাব ছেলেকে উঠিয়ে পরিষ্কার করলো, এরপর বেসিনে পানি ভর্তি করে ছেড়ে দিল। নিজের হাত ভালোভাবে ওয়াশ করলো। ইনাম বাবার দিকে মুখে আঙুল ভরে চেয়ে আছে, যেন বোঝাতে চাচ্ছে আমাকে এই সমুদ্রে ছেড়ে দিল কেন। ইহাব ছেলের তাকানো দেখে বলল, শোনো, পাপার সামনে কখনোই মলমূত্র ত্যাগ করবে না, অনলি মায়ের সামনে করবে, ঠিক আছে? মানা পেছন থেকে এসে বলল, হ্যাঁ, মা পেটে রাখবে, পরিষ্কার করাবে, খাওয়াবে, ঘুম পাড়াবে, আর বাপ বসে বসে চুমু দেবে। ভাবতে এমন করতেছে যেন নিজে কোনোদিন হাগে না। ছেলে একটু টয়লেট করেছে, নাটকের শেষ নেই। হোয়াট ডু ইউ মিন বাই হাগে না? কথাবার্তা সুন্দর করে বলবে। ওকে, পয় নিষ্কাশনকারী আপনি করলে নিষ্কাশন, আর বাকিটা করলে নির্বাসন। ইহাব গরম চোখে মানহার দিকে চেয়ে বলল, ওই কথাবার্তায় তোমার ভাইয়ের মতো লাগামহীন হয়ে যাচ্ছ। ইটস টোটালি ব্যাড ম্যানার্স। মানহা ছেলেকে গোসল করিয়ে বুকে জড়িয়ে বলল, ভাইয়ের বোন ভাইয়ের মতোই হব, না তো কার মতো হব, আর এটাই ওয়েল ম্যানার্ড। দেখো, আমি কিন্তু তোমাকে হেল্প করি। আসলে এসব পিপু আমার কেমন যেন লাগে। মানহা ঘরে এসে ছেলের গায়ে বেবি লোশন মাখিয়ে দিতে দিতে বলল, বাবা হয়েছেন, এখন কেমন লাগলে তো হবে না। মা যদি সব করতে পারে, বাবাকেও পারতে হবে। ইহাব হতাশ হয়ে মানহার গা ঘেঁষে বসলো, বলল, বাবু হওয়ার পর থেকে তুমি কেমন যেন হয়ে গেছো। ইনামের শরীর থেকে জনসন বেবি ক্রিমের ঘ্রাণ আসছে। মানা সেটা নাক দিয়ে চেনে নেওয়ার ভঙ্গিতে বলল, ইচ্ছে করেই হয়েছি, কারণ আমি যখন নরম লাজুক ছিলাম তখন আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় কষ্ট দিয়েছিলেন। আমার সন্তান হওয়ার সময় আপনাকে আমি কাছে পাইনি। একটা মেয়ের জন্য এটা কতটা কষ্টকর তা আপনি জানেন? একজন পুরুষ কোনোদিন একজন নারীর সাইকোলজি বুঝতে চায় না। একটা নারী মাতৃত্বের সময় স্বামীকে সবচেয়ে বেশি আপন ভাবে, আর সে আপনি আমাকে এমন কষ্ট দিয়েছেন, বাকি যত বছর বাঁচবো এই কথা সারবে বলে মনে হয় না। ইহাব স্ত্রীর অভিযোগ মনোযোগ দিয়ে শুনল। নারীটি বেশ অভিমানী। কিভাবে তাকে অভিযোগ করছে? এই নারী
তো তার সন্তানের মা, তাকে দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার দেয়া নারী, তার অংশকে গর্ভে ধারণ করে হয়েছে জননী। ইহাব মানহার দিকে ফিরে বলল। আমার প্রতি তোমার অনেক অভিযোগ, তাই না? মানহা ছেলেকে সুতির একটা ফটো পরিয়ে দিয়ে বলল। আপনার জন্য কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু সবচেয়ে সুখী আমি আপনার কাছে। আপনি না থাকলে সুখ কি জিনিস তাই বুঝতাম না। ভালোবাসার সংজ্ঞাও আপনার কাছ থেকেই শিখেছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর নিয়ামত কি, আমি এক বাক্যে আপনার নাম বলবো। এখন হয়তো বা ভাবছেন ইনামের নাম কেন বলবো না, কারণ আপনি না থাকলে ইনাম আসতোই না। আপনি হলেন গাছ, আমি হলাম গাছের ডাল ও পাতা, যেটা সৌন্দর্য প্রকাশ পায়, আর ইনাম হলো সেই গাছের ফল। বিয়ের আগে আমি ছিলাম অপূর্ণ, এখন আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ, সম্পূর্ণ। সমস্ত প্রশংসা আমার রবের, যিনি আমাকে আপনাকে দিয়েছেন।